নমস্কার, গল্পবাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এসেছি। আজকের গল্পের নাম কাবুলিওয়ালা। গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প পাঠে আমি অর্পণ। গল্পটি মন দিয়ে শুনবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। আমার ছোট্ট মেয়ে মিনি, বয়স তার 5। কিন্তু এই ছোট্ট বয়সেও সে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিখতে মিনির লেগেছিল মাত্র 1 বছর। তারপর থেকে সে যতক্ষণ জেগে থাকে, যতক্ষণ না তার ছোট্ট দু চোখের পাতায় ঘুমের রেশ ভর করে, সে এক মুহূর্তও চুপ করে থাকে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তার বাবা সেটা পারি না। মিনি চুপ করে থাকলে এতটাই অস্বাভাবিক লাগে যে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্যই আমার সাথে তার কথোপকথন বেশ উৎসাহের সাথেই চলে। এই জন্যই আমার সাথে তার ভাব খানিক বেশি। সকালবেলায় আমার নভেলের 17 নম্বর পরিচ্ছদে হাত দিয়েছি, এমন সময় মিনি ঘরে ঢুকে এলো। আমাকে কোনো কথা বলতে না দিয়েই নিজেই শুরু করে দিল। জানো বাবা, রামদয়াল না কিচ্ছু জানে না। কেন? কি করেছে সে? আমি বাইরে খেলছিলাম, ওই গাছটায় অনেকগুলো কাক ছিল। ও যেন কাককে বলল কৌয়া। ও কি বোকা না, কিচ্ছু জানে না। আমি পৃথিবীতে যে কত ধরনের ভাষা আছে সেসব ভাষার বিভিন্ন ধরন নিয়ে তাকে কিছু জ্ঞান দান করব ভাবলাম। কিন্তু আসলে বললাম, মিনি, আসলে আমরা যাকে কাক বলি। জানো বাবা, এই ভোলাটা না যা খুশি তাই বলে। কি বলছিল? ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, শুধু বকে, দিন রাত বকে। এই বিষয়ে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করে মিনি হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, মা তোমার কে হয়? শ্যালিকা। কি বললে? মিনি, তুই ভোলার সঙ্গে খেলা কর, আমার এখন কাজ আছে। মিনি কিন্তু গেল না। আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে পড়ল। তারপর নিজের দুটো হাঁটু আর হাত নিয়ে কি সব আগডুম বাগডুম খেলা শুরু করে দিল। আকটুম বাকটুম ঘোরাটুম সাজে, একটা পক ভাত খেলো মাস্তি, তারপর একটা বেলদান ছাগলের সাথে কথা বললো। মিনি নিজের খেয়ালে খেলায় মেতে উঠল, আর আমি আমার 17 নম্বর পরিচ্ছেদে মন দিলাম। আমার কলম চলতে শুরু করলো, আর সেই কলমের আঁচড়ে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাতেই সেই কারাগারের উঁচু জানলা দিয়ে নিচের নদীর জলে ঝাঁপ দিতে উদ্যত হলেন। হিং বাদাম পেস্তা লেলো, হিং বাদাম পেস্তা লেলো, হিং বাদাম পেস্তা লেলো। আমার এই ঘরটা একেবারে রাস্তার পাশেই। কাবুলিওয়ালার ডাক শুনে মিনি আগডুম বাগডুম খেলা থামিয়ে জানলার ধারে ছুটে গেল। তারপর চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। আমি ভাবলাম এখনই ঝুড়ি ঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে। আমার 17 নম্বর পরিচ্ছেদটা আর শেষ হবে না। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ক্যা হুয়া খোকি, কি নেবে তুমি? এইদিকে কাবুলিওয়ালাকে দেখে আমার ছোট্ট মেয়ে মিনি ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। আর তার চিহ্ন দেখতে পাওয়া গেল না। আসলে মিনির মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে কাবুলির ওই ঝুলিটার ভেতরে খোঁজ করলে
ওর মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে হাসি মুখে আমার সামনে দাঁড়ালো। যদিও আমার 17 নম্বর পরিচ্ছেদে প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তবুও লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছু একটা না কিনলে ভালো দেখায় না। अस्सलाम वालेकुम बाबू। বসো বসো। तुम क्या लेगा बाबू? কি এনেছো আজ? पिस्ता আছে, বাদাম আছে, কিশমিশ ভি আছে। আমি কিছু জিনিস কিনলাম, তারপর জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? हमारा नाम रहमत बाबू। রহমত? তুমি দেখছি বাংলাটা বেশ শিখে নিয়েছো। हा हा हा, बोलने में थोड़ा तकलीफ है बाबू, তবে বুঝতে পারি। হ্যাঁ, তা এখানে তোমরা কোথায় থাকো? बहुत नजदीक बाबू, एक घर किराए पे लेके কয়েক জনে থাকি। এদিক ওদিকের 5টা কথা নিয়ে আমাদের গল্প শুরু হলো। আব্দুর রহমান, রুশ, ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষা নীতি সম্পর্কে গল্প চলতে লাগলো। অবশেষে উঠে যাওয়ার সময় সে জিজ্ঞেস করল, বাবু তোমার লড়কি কোথায় গেল? ডাকছি, মিনি, আই মিনি, মিনি। रहने दो बाबू, रहने दो। আরে না না, তুমি বসো, আমি ডেকে আনছি। আমি ভাবলাম কাবুলিওয়ালাকে নিয়ে মিনির অমূলক ভয়টা ভাঙানো দরকার, তাই ভেতর ঘরে গেলাম ওকে ডেকে নিয়ে আসার জন্য। মিনি, চল মা, একবার বাইরে চল। না বাবা, আমি যাব না। কিচ্ছু হবে না, ভয় কিসের, আমি আছি তো, চল আমার সাথে। আমি ভেতর ঘর থেকে মিনিকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলাম। মিনি আমার গা ঘেঁষে দাঁড়ালো। কাবুলির মুখ আর ঝুলির দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল। রহমত কাবুলিওয়ালা মিনিকে দেখে বলল, খোকি, आओ, পাস आओ, डर লাগছে। মিনি এখনো আমার গা ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে। রহমত ঝুলির ভেতর থেকে কিশমিশ খুবালি বের করে তাকে দিতে গেল। এ লো খোকি, ले लो बच्चा। মিনি কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সঙ্গে আমার হাঁটুর কাছে আড়াল হয়ে রইল। প্রথম পরিচয়টা এমনিভাবেই গেল। মিনির আড়ষ্ঠতা আমি কাটাতে পারলাম না। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। একদিন সন্ধেবেলায় বাড়ির থেকে বেরোনোর সময় দেখি আমার কন্যা দরজার সামনে বেঞ্চের ওপর বসে অনর্গল কথা বলে চলেছে। কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে হাসি মুখে শুনছে আর মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। তুমি কি জানো চাঁদ মামা কোথায় থাকে? চন্দা? আরে চান্দা না, চাঁদ। ধ্যাৎ, তুমি কিচ্ছু জানো না। চাঁদ মামার কাছে একটা বুড়ি আছে, ও চরকা কাটে, জানো? চরখা? বুড়ি औरत? আয় অজগর আসছে তেরে। তারপর কি বলো তো? हैं? हम तो नहीं जानते हैं खोकी। দাঁড়াও, আমি শিখিয়ে দিচ্ছি, শোনো। অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। ओए ओ जो ओ हमसे नहीं होगा मेरा बच्चा, अब बहुत मुश्किल है। মিনির 5 বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আমি খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করতে লাগলাম। হঠাৎ দেখি ওর ছোট্ট আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি রহমত কাবুলিওয়ালাকে বললাম, রহমত, মিনির কোলে এগুলো কি? थोड़ा सा बादाम है बाबू। এগুলো কি মিনি চেয়েছে তোমার কাছে? আরে নেই নেই বাবু, আমি আমার তরফ থেকে थोड़ा सा দিয়েছি খুকিকে।
এইরকম করে দিও না আর। এ নাও, এইটা রাখো। তবা তবা, গুস্তাকি মা বাবু, আমি পয়সা নিতে পারবো না। না রহমত, তা হয় না, এ তোমার বিক্রির জিনিস, এইভাবে দেওয়া উচিত নয়। তুমি এটা রাখো। রহমত অসংকোচে আধুলি গ্রহণ করে ঝুলিতে ঢোকালো। আমি বেরিয়ে গেলাম। জানো কাবুলিওয়ালা, আমি যখন খেতে বসি তখন একটা বিড়াল আসে, তার নাম হলো লক্ষ্মীকান্ত। যেতে যেতে শুনলাম মিনি আর রহমতের গম্ভীর আলোচনা চলছে। সেদিন বাড়ি ফিরে এসে দেখি 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটা সাদা চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসনা স্বরে মিনিকে জিজ্ঞেস করছেন, এই এই টাকা তুই কোথায় পেয়েছিস বল? কাবুলিওয়ালা দিয়েছে। সত্যি করে বল মিনি, কোথায় পেয়েছিস? বললাম তো, কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলি দিয়েছে? কাবুলিওয়ালার কাছ থেকে কেন তুই আধুলি নিতে গেলি? আমি চাইনি মা, ও নিজেই দিল। এমনি এমনি ও তোকে টাকা দিল আর তুই নিয়েও নিলি? আমি বুঝলাম মিনির বিপদ আসন্ন। এবার মায়ের কাছ থেকে তাকে উদ্ধার করতেই হবে। আমি বললাম, কি হয়েছে, এত গোলমালের কি আছে? এই যে তোমার মেয়ে কোথা থেকে টাকা পেয়েছে সত্যি করে বলছে না আমাকে। এটা তো আমি সকালে রহমতকে দিয়েছিলাম। ও মিনিকে বাদাম কিশমিশ এসব দিয়েছিল, আমি তাই টাকা দিয়েছিলাম। তা সেই টাকা আবার সে মিনিকে দিয়ে দিল কেন? হ্যাঁ, টাকা যদি তার নাই নেওয়ার থাকতো তাহলে তো সে সঙ্গে সঙ্গেই ফেরত দিয়ে দিত। আরে বাবা, হয়তো আমাকে ফেরত দিতে সংকোচ হয়েছিল, ভেবেছিল আমাকে মুখের ওপর টাকাটা ফেরত দেওয়া মানে অপমান করা হবে, তাই হয়তো মিনিকে দিয়ে গেছে। কি জানি বাবা, কিছুই বুঝতে পারি না। একে তো রোজ এই কাবুলি আসে। রোজ? রহমত রোজ আসে? হ্যাঁ, রোজই মিনিকে কি সব দিয়ে টিয়ে যায়। আমি কিছু বুঝি না বাপু। তোমার মেয়ে যে ওর সাথে কি খেলা খেলে আর কি গল্প করে কে জানে। মিনি এতক্ষণ চুপ করেছিল। এবার সে আমাকে বলল, জানো বাবা, ও আমায় কি বলেছে? ও বলেছে, চল মিনি, আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়ে তোর গল্প শুনব। মিনির মা খানিক রেগে আছেন। এই অবস্থায় রহমতের প্রসঙ্গ নিয়ে আলোচনা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই মিনিকে নিয়ে বাইরে বেরোলাম। হ্যাঁ রে মিনি, রহমত রোজ আসে? হ্যাঁ রোজ তোকে কিছু না কিছু দিয়ে যায়? হ্যাঁ কি দেয়? পেস্তা কিশমিশ? হ্যাঁ তো। জানো বাবা, ও বলেছে ওর কাছে বড় একটা ঝোলা আছে। অনুভব করলাম রহমত কাবুলিওয়ালা প্রায় প্রতিদিন পেস্তা বাদাম ঘুষ দিয়ে আমার ছোট্ট মেয়ে মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করে নিয়েছে। আরও বেশ কিছু মাস কেটে গেছে। আজ সকালে বাড়িতেই বেশ কিছু লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তবু মন বসছে না। আমার এই লেখার টেবিলের পাশের জানলা দিয়ে শরতের আকাশটাকে দেখছি, আর বারবার আমার মন কেমন যেন ঘুরে বেড়াতে চাইছে। হঠাৎ শুনলাম রহমতের গলা। মিনির সঙ্গে তার রোজের গল্প চলছে। দুই অসম বয়সী বন্ধুর আলাপ জমে উঠেছে বেশ। মিনি বলছে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝোলার মধ্যে আজ কি আছে? ओ हमार झोली के अंदर हाथी लेके आया। যা, হাতি তো বড়, তোমার ঝুলির মধ্যে ঢুকলো তাহলে কি করে? এটা হাতির বাচ্চা আছে, তোমার মতো ছোট। হ্যাঁ, যা, আমি তো মানুষ, আমার মতো কি করে হবে? रास्ता दिए आते आते देखलाम हाथी का बच्चा सो रहा था, तो আমি ওকে বললাম খুকির বাড়ি যাবে? ও সুর হিলিয়ে বলল কি হ্যাঁ যাবে। আমি ওকে ঝুলির ভিতরে নিয়ে এলাম। হাতি
আবার কথা বলতে পারে নাকি? বেশক, বিলকুল করে, তোমার মতো চপড় চপড় করে। শরৎকালের সকালে একটি বয়স্ক ও একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাসি দেখে আমার বেশ লাগছিল। হঠাৎ শুনলাম রহমত মিনিকে বলছে, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। হ্যাঁ। বাঙালি ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ি শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে ছোট্ট মেয়েকে শ্বশুর বাড়ির সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয়নি। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারল না, অথচ কথাটার কোনো একটা জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। তাই সে উল্টে জিজ্ঞেস করল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করে বলল, হ্যাঁ যাবে, আমি শ্বশুরকে মারবে। শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে খুব হাসল। কি মজা, কি মজা, শ্বশুর মার খাবে, কি মজা। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে যেতেন। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, আর সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য সব সময় আমার মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই যেমন আমার মন ছুটে যায়, তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনের মধ্যে ফুটে ওঠে, আর এক উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতির ঘরকুনে মানুষ যে আমার কোনটুকু ছেড়ে একবার বেরোতে হলেই মাথায় বজ্রাঘাত হয়। অতএব মনের আশ মেটানোর জন্য রহমতের সঙ্গে গল্প জুড়ব ভাবলাম। চেয়ার থেকে উঠে বাইরে এলাম। রহমত আর মিনি নিজের মতো গল্প করছে, আমিও তাদের সঙ্গে এসে বসলাম। রহমতও আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম বাবু। রহমত, তুমি কলকাতায় কবে থেকে আছো? करीबन 1 साल से बाबू। हमी और हमारा कुछ दोस्त 1 साल पहले कोलकाता আসিয়া ছিলাম। ভেতর ঘর থেকে মিনির মা ডাক দিলেন, মিনি, এই মিনি, শুনে যা। মা, আমি এখন খেলছি। শিগগির আয় বলছি, সারাদিন শুধু খেলা আর খেলা। আয় তাড়াতাড়ি। আমি মিনিকে চোখের ইশারায় ভেতরে যেতে বললাম। মাতৃদেবীকে রাগিয়ে তোলা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। মিনি ভেতরে চলে গেল। আমি রহমতের সঙ্গে গল্প জুড়ে দিলাম। তোমার দেশে চাষবাস হয় না? होता है बाबू, पिस्ता बादाम किशमिश, पर बहुत कम होता है। रूखी सूखी जमीन আছে बाबू। তোমার বাড়িতে কে কে আছে? घर पे हमार एक। তোমার লেখা হয়ে গেছে? এখানে বসে বসে গল্প করছো যে? কত বেলা হলো জানো? বাবু আমি এখন যাবে। খুকি কিধর? ও ভেতরে আছে, ও এখন আসতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, খুকিকে বলে দিবে আমি কাল ফির আসবো। খুদা হাফিজ। রহমত চলে গেল। আমিও দুর্গম মরুপথ ছেড়ে চলে এলাম আমার ঘরের ভেতরে। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলেও তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাকে লক্ষ্য করেই ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়োপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করেও সেই বিভীষিকা তার মন থেকে দূর হয়নি। সেদিন রাত্রে তিনি আমাকে বললেন, কি গো, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এমনিতে অনেক সময়ই আমার কাণ্ডজ্ঞান থাকে না, তবে নতুন করে আবার কি ঘটল সেটা ঠিক বুঝতে পারলাম না। বললাম, কি হয়েছে? তুমি ওই কাবুলিটার সঙ্গে এত কথা বলো কেন, হ্যাঁ?
কেন? তাতে কি হলো? ওরা কেমন লোক তুমি জানো না? কেমন লোক? ওদের চেহারা দেখেছো? তুমি তো রোজ রোজ বাড়ি থাকো না। ও আসে, মিনির সঙ্গে কী যে কথা বলে, সবসময় কি আর আমি অত খেয়াল রাখতে পারি? আরে তুমি এত চিন্তা করছো কেন? ছোট ছোট ছেলেমেয়েরা চুরি হয়ে যায়, শোনোনি? একজন ওরকম প্রকাণ্ড চেহারার কাবুলির পক্ষে একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যাওয়াটা কি একেবারেই অসম্ভব? না না, অসম্ভব নয়, তবে অবিশ্বাস্য। তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না। কিন্তু কিছু একটা যদি হয়ে যায় তখন কি করবে? ওরা কি সাংঘাতিক হয়, তোমার কোনো ধারণা নেই। আচ্ছা, দেখছি কি করা যায়। মনে মনে বললাম বটে দেখছি, কিন্তু তা বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনা টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হয়। তবুও একবার সে মিনিকে দর্শন দিয়ে যায়। দেখলে বাস্তবিক মনে হয় দুজনের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যের সময় এসেছে। সেদিনও সন্ধেবেলা ও এসেছিল। আমি আবার ঘর থেকে একটু চোখ তুলে দেখলাম। অন্ধকারে ঘরের কোণে ঢিলে ঢালা পায়জামা পরা ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখে বাস্তবিক হঠাৎ মনের মধ্যে যেন একটা আশঙ্কা উপস্থিত হয়। রহমত ডাক দিল, খুকি, ও খুকি। মিনি হাসতে হাসতে বেরিয়ে এসে বলল, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, আজ তোমার ঝুলিতে কি আছে? আজ শের আছে। শের কি? শের হলো বাঘ। বাঘ তো জঙ্গলে থাকে, তোমার ঝুলিতে এলো কি করে? একটু আগে সেই ঢিলে ঢালা পায়জামা পরা লম্বা লোকটাকে দেখে যে আশঙ্কা উপস্থিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তা যেন কোথাও উধাও হয়ে গেল। দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরনো সরল পরিহাস দেখে আমার সমস্ত হৃদয় আশঙ্কার ভয় পেরিয়ে ভরে উঠল আনন্দে। একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেওয়ার আগে আজ 2-3 দিন ধরে শীতটা খুব কনকনে হয়ে উঠেছে। চারিদিকে একেবারে হিহিকার পড়ে গেছে। জানলা ভেদ করে সকালের রোদটা টেবিলের নিচে আমার পায়ের ওপর এসে পড়েছে। সেই উত্তাপটুকু বেশ মধুর মনে হচ্ছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলাবন্ধ জড়ানো প্রাতঃভ্রমণকারীরা তাই সকলেই ঘরে ফিরে এসেছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোলমাল শোনা গেল। চল বেটা, এবার তোর কি শাস্তি হয় দেখ। ব্যাপারটা কি? আর কি বলবো, এই যে দেখুন না কি করেছে, তোর এবার জেল হবে রে। তাকিয়ে দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে, আর তার পেছনে কৌতূহলী ছেলের দল চলেছে। রহমতের জামায় রক্তের চিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে তার রক্তাক্ত ছোরা। আমি বাইরে বেরিয়ে এলাম। পাহারাওয়ালাকে ডাকলাম, এই যে শোনো, একটু দাঁড়াও তো। পাহারাওয়ালা আমাকে বলল, কি হয়েছে বলুন। ওকে ধরে নিয়ে যাচ্ছ কেন? রহমত আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম বাবু। কি হয়েছে রহমত? রহমতকে কিছু বলতে না দিয়ে পাহারাওয়ালা বলল, বেটা কাবলি মারামারি করে। রহমত, কি হয়েছে বলো তো? বাবু, আমার ঘরের পাশে একটা আদমি আমার থেকে कुछ पैसा उधार নিয়েছিল রামপুরি চাদর खरीदने के लिए। তো আমি ওর ঘরে গেলাম। ও দরওয়াজা খুলে বলল, তুমি কে ভাই? पहचाना नहीं? না তো। আমার কাছ থেকে পয়সা উধার नहीं लिया तुम? না তো, আমি তো আজ তোমাকে প্রথমবার দেখছি। টাকা নেব কি করে? झूठ मत बोलो साहेब, चुपचाप पैसा वापस करो। এই তো আচ্ছা মুশকিল হলো, তোমাকে আমি চিনি না, টাকা দিতে যাব কেন? देखो साहेब, पैसा नहीं लौटाने से बात बिगड़ जाएगा, पैसा वापस करो।
না, কোনো টাকা দেব না। नहीं देगा? बोललाम तो ना। हम तुमको पैसा दिया, तुम हमारा पैसा वापस नहीं करेगा तो हम तुमको खून कर देगा, खुदा कसम खून कर देगा। রহমতের মুখে সব কথা শুনলাম। রহমত আমাকে বলল, एकदम घटिया इंसान बाबू, उधारी करे झूठ पे झूठ बोले যাচ্ছিল। बाबू उसका बाद हमार दिमाग ठीक ছিল না। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। দেখলাম মিনি ঘর থেকে বেরিয়ে এসেছে। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হয়ে উঠল। তার কাঁধে আজ ঝুলি ছিল না, তাই ঝুলি সম্বন্ধে তাদের রোজকার অভ্যস্ত আলোচনা হলো না। মিনি তাকে জিজ্ঞেস করল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই যাচ্ছে খুকি, আমি সেখানেই যাচ্ছে। মিনি চুপ করে আছে। রহমত দেখল উত্তরটা মিনির কাছে হাস্যজনক হলো না। তখন হাত দেখিয়ে বলল, আমি শ্বশুরকে মারতাম, पर क्या करे খুকি, আমার হাত বাঁধা আছে। মিনি আর কোনো উত্তর দিল না। পাহারাওয়ালা বলল, চল বেটা, অনেক সময় নষ্ট হয়ে গেছে, চল চল। পাহারাওয়ালা রহমতকে নিয়ে চলে গেল। আমি মিনিকে নিয়ে ঘরের ভেতর চলে এলাম। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হলো। তার কথা এক প্রকার প্রায় ভুলেই গেলাম। আমরা যখন ঘরে বসে অভ্যেস মতো প্রতিদিনের কাজের মধ্যে দিনের পর দিন কাটাচ্ছি, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে কি করে যে বছরের পর বছর আটকে আছে তা আমাদের মনেও উদয় হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাবাকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দে তার পুরনো বন্ধুকে ভুলে গেল। রহমত না আসার দুঃখ ভুলতে তার বেশি সময় লাগলো না। পরে ক্রমে ক্রমে যতই তার বয়স বাড়তে লাগলো, ততই সখার পরিবর্তে একটি একটি করে সখী জুটতে লাগলো। আর এখন তার এমন অবস্থা যে তার বাবার লেখার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সঙ্গে এক প্রকার আড়ই করে দিয়েছি। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেছে। আবার আরও একটি শরৎকাল এসেছে। তবে এই শরৎকালের ভাব একটু অন্যরকম, কারণ আমার মিনির বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে। পুজোর ছুটির মধ্যেই তার বিয়ে হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করে পতিগৃহে যাত্রা করবে। আজকে সকালটা অতি সুন্দর হয়ে উদয় হয়েছে। বর্ষার পরে শরতের এই নতুন রোদটুকু যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। এমনকি কলকাতার গলির ভেতরকার অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর ওপরেও এই রোদের আভা এক অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত শেষ হতে না হতেই সানাই বাজছে। সে বাঁশি যেন আমার বুকের ওপরে হাড়ের মধ্যে থেকে কেঁদে কেঁদে বেজে উঠেছে। করুণ ভৈরবী রাগিণীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রোদের সঙ্গে সমস্ত বিশ্বজগৎময় ব্যপ্ত করে দিচ্ছে। আজ আমার মিনির বিয়ে। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হয়েছে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার টুংটাং শব্দ উঠেছে। হাঁক ডাকের সীমা নেই। আমি আমার লেখার ঘরে বসে হিসাব দেখছি। আসসালামু আলাইকুম বাবু। আমি তাকিয়ে দেখলাম রহমত এসে দাঁড়িয়েছে। প্রথমে তাকে চিনতেই পারিনি। ওর সেই ঝুলি নেই, লম্বা চুলও নেই, শরীরে আগের মতো সেই তেজ নেই। অবশেষে তার হাসি দেখে চিনতে পারলাম। বললাম, কি রহমত, কবে এলে? कल शाम को ही जेल से छूटा है बाबू। কথাটা শুনে কানে কেমন যেন খট করে উঠল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখিনি।
রহমতকে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার বারবার মনে হচ্ছে আজকের এই শুভ দিনে লোকটা এখান থেকে যত তাড়াতাড়ি চলে যায় ততই মঙ্গল। আমি রহমতকে বললাম, রহমত, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি, বুঝলে, তুমি আজ এসো। কথাটা শুনে সে সঙ্গে সঙ্গে চলে যেতে উদ্যত হলো। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, বাবু, গুস্তাখি মাফ, এক দরখাস্ত ছিল, ও খুকিকে একবার দেখতে পাবো না? রহমতের সরল মনে বিশ্বাস ছিল যে তার ছোট্ট খুঁকি সেইভাবেই রয়েছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই আগের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলে ছুটে আসবে। তাদের সেই অর্থহীন পুরনো হাসি, আলাপ, খেলা এসবের কোনো পরিবর্তন ঘটবে না। এমনকি আগের সেই বন্ধুত্বের কথা ভেবে কোনো বন্ধুর কাছ থেকে চেয়ে চিনতে সে এক বাক্স আঙুর ও কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম এনেছিল। তার নিজের ঝুলি তো আর নেই। আমি বললাম, রহমত, আজ আসলে বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সাথে তোমার দেখা হবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হলো, স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো, তারপর বলল, अच्छी बात है बाबू, हम जाता फिर, खुदा हाफिज बाबू। এই বলে রহমত দরজার বাইরে বেরিয়ে গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হলো। মনে মনে ভাবছি যে তাকে ডাকবো। এমন সময় দেখি সে নিজেই ফিরে আসছে। আমার কাছে এসে বলল, বাবু, এ আঙ্গুর আর থোড়া কিশমিশ বাদাম খোকির জন্য নিয়ে এসেছিলাম, ওকে একটু দিয়ে দেবে? রহমত, একটু দাঁড়াও, এই টাকাটা। আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাতটা চেপে ধরল। बड़ी मेहरबानी बाबू, वो हमको हमेशा याद रहेगा। जैसा अपनार बेटी, वैसा हमारे वतन में भी हमारा एक छोटा बेटी আছে बाबू। वो हमी जब जब अपनार बाड़ी आसी, खुकी के देखी, हमको हमारा बेटी याद आती बाबू। उसको याद करके हमी खुकीर জন্য पिस्ता बादाम लिए आसी। हमी सौदा करते आसी ना बाबू, हमी सौदा करते आसी ना। हमको पैसा नहीं चाहिए बाबू, हमको पैसा नहीं चाहिए। এই বলে সে নিজের মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চালিয়ে দিয়ে বুকের কাছ থেকে কোথা থেকে এক টুকরো ময়লা কাগজ বের করল। बाबू, এই দেখো। পরম যত্নে ভাঁজ খুলে দুহাতে আমার টেবিলের ওপর মেলে ধরল। वो बहुत साल पहले वतन छोड़ने के वक्त वो हमी हमार बच्ची का हाथ का छाप রেখে দিয়েছিলাম बाबू। দেখলাম কাগজের ওপর একটা ছোট্ট হাতের ছাপ। হাতে খানিকটা ভুসি মাখিয়ে কাগজের ওপর তার চিহ্ন নেওয়া হয়েছে। কন্যার এই সরল চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রত্যেক বছর কলকাতার রাস্তায় রাস্তায় মেওয়া বেচতে আসে। আর সেই সুকোমল ক্ষুদ্র শিশুর হাতটুকুর স্পর্শখানি তার বিরাট বিরোহী বুকের মাঝে সুধা সঞ্চার করে রাখে। खुकी हमारा भी बच्चा আছে बाबू, सौदा करते आसी ना, हमको पैसा नहीं चाहिए बाबू। দেখে আমার চোখ ছলছল করে উঠল। তখন সে যে একজন কাবুলি আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম সেও যা, আমিও তাই। সেও এক বাবা, আমিও এক বাবা। তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হাতের চিহ্নখানা দেখে আমার মিনির কথা মনে পড়ে গেল। আমি রহমতকে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি আসছি, চলে যেও না যেন। बहुत अच्छा बात बाबू। আমি ভেতরে গেলাম। মিনিকে দেখতে না পেয়ে ডাকলাম, মিনি, মা আমার, একবার শুনে যা তো। মিনির মা বললেন, আরে, ওকে এখন আবার কি দরকার তোমার? ওকে একটু ডেকে দাও, ও একবার আমার সাথে বাইরে আসবে। আর কিছুক্ষণ পর মেয়ের বিয়ে, ওকে এখন তুমি কোথায় নিয়ে যাবে? রহমত এসেছে, মিনির সঙ্গে একবার দেখা করবে।
তোমার কি মাথা খারাপ হয়েছে? কে না কে একটা বাইরের লোকের সঙ্গে তুমি মেয়েকে দেখা করতে নিয়ে যাবে? তোমার কি আক্কেল জ্ঞান একেবারেই চলে গেছে নাকি? না, যায়নি। রহমত দাঁড়িয়ে আছে, একবার মিনির সঙ্গে দেখা করেই চলে যাবে। মিনি, মিনিমা। আমার ডাক শুনে রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূ বেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। কি বাবা? আমার সাথে একটু বাইরে চল তো মা। আমার কোনো কথা যদি শোনে, এরকম একটা শুভ দিন, মেয়ের বিয়ে বলে কথা, কার না কার সাথে দেখা করাতে নিয়ে গেল। আমি আর পারি না বাপু, যত জ্বালা হয়েছে আমারই। একটা উটকো খুনে লোক। অন্তঃপুরের কোনো আপত্তি কানে না নিয়ে মিনিকে নিয়ে বেরিয়ে এলাম। তাকে দেখে রহমত কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল। তাদের সেই পুরনো আলাপ আর জমল না। অবশেষে রহমত হেসে বলল, খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আমার সেই দিনটার কথা মনে পড়ে গেল, যেদিন প্রথম রহমত কাবুলিওয়ালার সঙ্গে মিনির আলাপ হয়েছিল। আমার মনটা কেমন যেন ব্যথায় ভরে উঠল। একটু সামলে আমি মিনিকে বললাম, তুই ভেতর জামা। মিনি কোনো কথা না বলে চলে গেল। রহমত একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটিতে বসে পড়ল। या अल्लाह, गलती हमारी है। इतनी साल सलाखों के पीछे हम बैठा रहा और वक्त हमको पीछे छोड़ के आगे निकल गया। कुछ पता ही नहीं चला। हमार खोकियों को तो बड़ो होए गेछे। क्या पता दोबारा मिलने पे मुझे पहचान पाएगी भी या नहीं। রহমত হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও এর মধ্যে এরকমই বড় হয়ে গেছে। তার সঙ্গেও আবার নতুন করে ভাব জমাতে হবে। তাকে ঠিক আর আগের মতো করে পাওয়া যাবে না। এতগুলো বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। ঘরের ভেতর থেকে সানাইয়ের আওয়াজ ভেসে আসছে। সকালবেলায় শরতে স্নিগ্ধ রোদের আলোর মধ্যে সেই সানাইয়ের সুর শুনতে শুনতে রহমত কলকাতার এক গলির ভেতর বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগল। সেখানে তার ছোট্ট মেয়ে আর ছোট্টটি নেই, অনেক বড় হয়ে গেছে। আমি একখানা নোট নিয়ে তাকে দিলাম, বললাম, এ নাও রহমত, এটা রাখো। তুমি তোমার দেশে মেয়ের কাছে ফিরে যাও। মেয়ের সঙ্গে তোমার দেখা হলে তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হবে। शुक्रिया बाबू। खुकी बहुत भालो থাকবে। खुकी बहुत भालो থাকবে बाबू। बाप का दुआ बाबू। खुकी बहुत भालो থাকবে। खुदा हाफिज बाबू। রহমত চোখের জল মুছে বিষণ্ণ পায়ে চলে গেল। এই টাকাটা দান করে হিসেব থেকে উৎসব সমারোহের দু একটা অঙ্গ ছেঁটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাতে পারলাম না। ঘরে বাদ্য এলো না। অন্তঃপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। কিন্তু দূর দেশে থাকা এক কাবুলিওয়ালা তার মেয়ের কাছে ফিরে গেল। আর সেই মঙ্গল আলোকে আমার মেয়ের শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। গল্পটি মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম অনেক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসতে পারি। ধন্যবাদ।